হ্যালো বন্ধুরা, আজ আমরা কথা বলবো কিংডম অফ দ্য প্ল্যানেটস অফ দ্য অ্যাপস মুভিটি নিয়ে। এই মুভিটির কাহিনী বুঝতে হলে আগে আপনাকে 2017 সালের প্ল্যানেট অফ দ্য অ্যাপস মুভিটি দেখতে হবে। যারা মুভিটি দেখেন নাই তাদের জন্য কাহিনীটি একটু সংক্ষেপে বলে দিই, যাতে আপনি মুভির কাহিনীটি বুঝতে পারেন। তো চলুন শুরু করা যাক। একটি কোম্পানি আলজাইমারের রোগ ঠিক করতে কাজ করছে, যার ফলে একজন ব্যক্তি সবকিছু ভুলে যেতে শুরু করে। তারা এর জন্য একটি ওষুধ তৈরি করে, আর তারা তাদের প্রথম পরীক্ষা একটি নারী শিম্পাঞ্জির উপর তা প্রয়োগ করে, যার ফলে সে অত্যন্ত বুদ্ধিমত্তা পেয়ে যায়। কিন্তু সেই ওষুধটি তার গর্ভে বৃদ্ধি হতে যাওয়া শিশুর মধ্যে চলে যায়। যখন তার জন্ম হয়, তার নাম দেওয়া হয় সিজার। সিজারকে বাঁচানোর জন্য তার মা মানুষের উপর হামলা করে বসে এবং ওখানেই তার মৃত্যু হয়। সবাই মনে করে ওষুধটি ব্যর্থ হয়ে গেছে, আর তাই কোম্পানি তাদের সমস্ত শিম্পাঞ্জিগুলোকে মেরে ফেলতে শুরু করে। কিন্তু একজন বিজ্ঞানী চুপচাপ সিজারকে তার ঘরে নিয়ে আসে এবং তাকে তার ছেলের মতো লালন পালন করতে শুরু করে। কিন্তু একটি দুর্ঘটনার কারণে বিজ্ঞানী তাকে খাঁচায় ছেড়ে দিতে বাধ্য হয়। সেখানে কেয়ারটেকারের ছেলে তাকে অত্যন্ত বিরক্ত করে এবং সে সেখানে দুঃখী এবং একাকিত্ব হয়ে পড়ে। রাগে সিজার বিজ্ঞানীর বাড়ি থেকে আলজাইমারের ওষুধ চুরি করে, তার সকল শিম্পাঞ্জির উপর প্রয়োগ করে সবাইকে বুদ্ধিমত্তা দেয় এবং তার সাথে সমস্ত শিম্পাঞ্জি নিয়ে মানুষের সাথে লড়াই করে এবং জঙ্গলে চলে যায়। সিজার অত্যন্ত বুদ্ধিমান হয়ে ওঠে। এদিকে ওই ওষুধের ভাইরাসের প্রাদুর্ভাবে 95% মানুষই মারা যায়, যেটি কোভিড-19 ভাইরাসের মতো তদাপি সৃষ্টি করে। 10 বছর পর সিজার তার স্ত্রী, দুটি ছেলে নিয়ে তার গোষ্ঠীর সঙ্গে জঙ্গলে ঘর তৈরি করে থাকতে শুরু করে। কিন্তু সিজারের এক সঙ্গী কোবা মানুষের সাথে বদলা নেওয়ার ইচ্ছা করে এবং সে সিজারকে গুলি করে মারে এবং তার দোষটি মানুষের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল, যার ফলে মানুষ এবং বানরদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল। কিন্তু ম্যালকম নামে এক ব্যক্তি সিজারকে বাঁচিয়েছিলেন এবং সিজার কোবাকে হত্যা করে তার সিংহাসন পুনরুদ্ধার করেছিলেন। কিন্তু সেই যুদ্ধে বেঁচে যাওয়া মানুষেরা সেনাবাহিনীর সাহায্য চেয়েছিল, তাই সেনাবাহিনী এক নির্দয় কর্নেল এবং তার ব্যাটালিয়নকে সমস্ত বানরদের ধ্বংস করার জন্য পাঠিয়েছিলেন। 2 বছর ধরে অবিরাম খোঁজার পর কর্নেল সিজারের গোষ্ঠীর উপর আক্রমণ করে। তার অনেক লোক তার স্ত্রী ও বড় ছেলেকে হত্যা করেছিল। তারপর সিজার কর্নেলের প্রতিশোধ নিতে তার ছাউনিতে গিয়েছিল। সে সেখানে দেখেছিল যে তার পুরনো গোষ্ঠীকে কর্নেল বন্দি করে রেখেছিল। কর্নেল প্রতারণা করে সিজারকে ধরে ফেলে। তারপর সিজারের প্রাণের বিনিময়ে সব বানরদের দিয়ে পাথর তুলে দেয়াল তৈরি করার কাজ করায়। আসলে সেনাবাহিনী কর্নেলকে বিদ্রোহী ঘোষণা করেছিল, কারণ সেই ভাইরাসের কারণে তার ছেলেও মারা গিয়েছিল, আর তাই তার মাথায় শুধু বানরদের মারার উন্মাদনা ছিল। তাই সেনাবাহিনী ছাউনিতে আক্রমণ করে বসে, ফলে কর্নেল সহ তার সব সৈন্য মারা যায়। বিস্ফোরণের কারণে পাহাড় থেকে বরফ পড়তে থাকে এবং সিজার তার গোষ্ঠীসহ গাছে উঠে তাদের প্রাণ বাঁচায় এবং সবাইকে এক নতুন জায়গায় নিয়ে যায়। সবাইকে নিরাপদে পৌঁছে দিয়ে আহত হওয়ার কারণে সিজার মারা যায়। এখন সিজারের মৃত্যুর অনেক প্রজন্ম পরে মানব সভ্যতা প্রায় শেষ হয়ে গেছে। এখন তারা একটি বিলুপ্ত প্রজাতি হিসেবে গণ্য হয় এবং এই সময়ে পৃথিবীতে বানরদেরই রাজত্ব কায়েম হয়ে আসছিল। বানররা বিভিন্ন জায়গায় তাদের বিভিন্ন গোষ্ঠী গড়ে তুলেছে। এমনই এক বানরের গোষ্ঠী হলো ঈগল ওয়ারেন্টেড, অর্থাৎ ঈগলের গোষ্ঠী। তারা একটি উৎসব পালন করত, যেখানে গোষ্ঠীর যুবকদের এক রাতের আগে ঈগলের বাসা থেকে ডিম আনতে হতো। কিন্তু যদি সেখানে 3টি ডিম থাকতো, তাহলে তারা কেবল 2টি ডিমই তুলতে পারত। তারা সেই ডিমগুলো নিয়ে এসে ঈগলের বাচ্চাদের বড় হওয়া পর্যন্ত যত্ন নিত এবং তাদের শিকারের জন্য প্রস্তুত করত। ঈগলগুলি তাদের মালিকদের খাবারের জন্য মাছ আনত। এই গোষ্ঠীর এক যুবক বানর নোয়া, তার বন্ধু অনোয়া এবং তার প্রেমিকা সোনা সহ ঈগলের ডিম আনতে জঙ্গলের সবচেয়ে উঁচু জায়গায় যায়। সেখানে তারা একটি বাসায় 3টি ডিম পায়, আর তারা তাদের নিয়ম অনুযায়ী কেবল 2টি ডিমই তুলতে পারত। তাই নোয়া একটি ডিম অনোয়াকে এবং অন্যটি সোনাকে নিতে দেয়, আর সে নিজে সামনের পাহাড়ের সবচেয়ে উঁচু চূড়ায় পৌঁছে ঈগলের আক্রমণ থেকে বেঁচে গিয়ে একটি ডিম পায়। এখন তারা সেই ডিমটি নিয়ে এসেছে। যখন তারা তাদের ঘোড়াদের কাছে ফিরে আসে, তারা ঘোড়াগুলোকে ভয় পেতে দেখে এবং নোয়ার কম্বলটি নিখোঁজ দেখতে পায়। তখনই তাদের কারোর উপস্থিতি অনুভূত হয়। তারা 3জন সেই ব্যক্তির পিছু নিয়ে রেলের টানেল পর্যন্ত চলে যায়। সেখানেই তারা নোয়ার কম্বলটি ঝুলতে দেখতে পায়। সোনা সাহস করে কম্বলটি নিয়ে আসে, আর তারা 3জন সেখান থেকে দ্রুত পালিয়ে আসে। গোষ্ঠীর লোকেরা একটি পুরনো নিয়ম মেনে চলত, কোনো বানর সেই টানেল পার হবে না, কারণ তারা ভয় পেত যে সেখানে মানুষ থাকতে পারে। তারা মানুষদের ইকো বলে রাখত। ঈগলের ডিম নিয়ে আসার জন্য নোয়ার মা খুশি হয়ে যায় এবং তাকে জানায় যে তার বাবা তার অপেক্ষায় আছেন। পুরো গোষ্ঠী বিদ্যুতের হাই টেনশন তারের খুঁটিগুলোর উপর কাঠের মঞ্চ তৈরি করে বাস করতেছিল। নোয়া তার বাবার সাথে দেখা করতে মঞ্চের সবচেয়ে উপরের অংশে যায়। সেখানে তারা ডিমের জন্য ঘোষলা তৈরি করছিল। তার বাবার শান ঈগল নোয়াকে পছন্দ করতো না। সে তাকে ঠোঁট দিয়ে আঘাত করে। তখন সে নোয়ার কম্বলের মানুষের রক্তের দাগ দেখতে পায় এবং সে নোয়াকে টানেল পার হওয়ার বিষয়ে জিজ্ঞাসা করে।
নোয়া তাকে নিশ্চিত করে যে সে টানেল পার হয়নি। তারপর নোয়ার বাবা তার বড় ছেলেকে নোয়ার কম্বল দিয়ে তার উপর লাগা দাগগুলি দেখায়। মানুষের রক্ত লাগানো ব্যক্তির সন্ধান করে তাকে তাদের গোষ্ঠী থেকে দূরে দাঁড়ানোর জন্য বলা হয় এবং তার পিছু তাদের শান ইগলকে পাঠানো হয়। তারপর রাতে নোয়া তাদের মাছের গুদামে কিছু শব্দ শুনতে পায় এবং সে ভিতরে যায়। সেখানে সে একটি মেয়েকে লুকিয়ে বসে থাকতে দেখে। মেয়েটি নোয়াকে দেখে তাকে ধাক্কা দিয়ে জঙ্গলের দিকে দৌড়ে পালিয়ে যায়। তার ধাক্কায় নোয়া যে ইগলের ডিম নিয়ে এসেছিল সেটি ভেঙে যায়। তারপর সে অনা এবং সোনাকে বলে যে তাকে সকাল হওয়ার আগেই আরেকটি ডিম খুঁজে বের করতে হবে। তারপর সে তার ঘোড়া নিয়ে জঙ্গলে চলে যায়। পথে সে কিছু বানরের শব্দ এবং বিজলি চমকাতে দেখতে পায়। নোয়া সেখানে গিয়ে দেখে যে কিছু বানর মুখোশ ও কবচ পরা অবস্থায় মৃত পড়ে আছে। তখন তার বড় ভাই আহত অবস্থায় তার কাছে এসে বলে যে আরও অনেকে আসছে। একথা বলে সে মারা যায়। কেউ তার পিঠে খাজর বসিয়ে দিয়েছিল। আরও বানরের আগমনের আগে নোয়া গাছের ঝোপে লুকিয়ে পড়ে। মুখোশ পরা বানরদের কমান্ডার সিলভা তার বানরদের মৃত দেখে ক্ষুব্ধ হন। তখন তারা নোয়ার ভাইয়ের লাশের উপর মানুষের রক্ত লাগানো কম্বল পায়। আসলে তারা সেই মেয়েটির পিছুই নিচ্ছিল যার রক্ত কম্বলে লাগানো ছিল। যখন কমান্ডার সিলভা নোয়ার ঘোড়াটি দেখতে পায় তখন সে তার গোষ্ঠীর অবস্থান জানতে তার কারেন্ট তৈরি করার ছুরি দিয়ে ঘোড়াটিকে কারেন্টের শর্ট দিয়ে তার পিছু নেয় এবং ঈগল গোষ্ঠীতে পৌঁছে যায়। সেখানে সে তাদের পুরো বাসস্থানে আগুন ধরিয়ে দিয়ে সবাইকে বন্দি করে ফেলে। নোয়া ফিরে এসে জ্বলন্ত মঞ্চে উঠে তার বাবাকে বাঁচানোর চেষ্টা করে। কমান্ডার সিলভা তাকে উঠতে দেখে ফেলে। নোয়া মঞ্চে উঠে তার বাবার সাথে মিলে সব ঈগলকে মুক্ত করে দেয়, কিন্তু সে কমান্ডার সিলভার কাছ থেকে তার বাবাকে বাঁচাতে পারে না। উল্টো কমান্ডার সিলভা নোয়ার সাথে লড়াই করে তাকে মঞ্চে থেকে বাইরে ফেলে দেয়। নোয়া বিদ্যুতের তার ধরে ঝুলে পড়ে। কমান্ডার সিলভা তার ছড়ি দিয়ে তারে কারেন্ট দেওয়ার আগে বলে মহান সিজারের জন্য এবং কারেন্টের ঝটকায় নোবার হাত সরে যায় এবং সে সোজা নিচে পড়ে যায়। পরদিন সকালে যখন নোবার জ্ঞান ফিরে সে দেখে তার গোষ্ঠী ধ্বংস হয়ে গেছে। সে সেখানে কারেন্টের ছড়িটি পায় যা খারাপ হয়ে গেছে। সে তার বাবার শান ঈগলকে এক জায়গায় বসে থাকতে দেখে। সেখানে গিয়ে সে দেখে তার বাবার লাশ পড়ে আছে। নোয়া তার দুঃখ, ব্যথা ও অসহায়ের সাথে কাঁদতে কাঁদতে তার বাবার লাশের পাশে বসে পড়ে। তারপর সে তাদের কবর দিয়ে তাদের হত্যার প্রতিশোধ নেওয়ার শপথ নেয়। সে বলে যে সে তার গোষ্ঠীকে খুঁজে বের করে ঘরে ফিরে আসবে এবং তারপর তার বাবার শান ঈগলের পিছু নিয়ে প্রথমবারের মতো টানেল পার হয়ে অন্যদিকে চলে যায়। সে জায়গাটি বিল্ডিংগুলো দিয়ে ভরা ছিল। সেখানে একসময় মানুষের বসবাস ছিল। এগিয়ে গিয়ে সে তার মায়ের কম্বলটি পায়, কিন্তু ঝড়ের কারণে নোয়া জঙ্গলেই চোখ বুজে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে যখন তার চোখ খুলে সে শান ঈগলকে তার হাতে ঢাকার জন্য গান গায়, কিন্তু শান ঈগল তাকে আঘাত করে উড়ে যায়। আসলে তারা সব ঈগলকে নিয়ন্ত্রণ করার জন্য গানের সুরে প্রশিক্ষণ দিত। তারপর নোয়া তার পিছু নিয়ে ঘন জঙ্গলে পৌঁছায়। সেখানে সে ধোঁয়া দেখতে পায়। ধোঁয়ার জায়গায় পৌঁছানোর সাথে সাথে মাটির দুর্বলতার কারণে সে নিচে পড়ে যায়। কারণ তার কাছে কারেন্টের ছড়ি ছিল, তাই সেখানে লুকিয়ে থাকা এক বুদ্ধিমান ওয়ারাং ওটান তাকে মুখোশ পরা সৈনিক ভেবে নেয়। তারপর নোভা তাকে সমস্ত সত্য বলে দেয়। ওয়ারাং ওটান তার নাম রাকা বলে এবং বলে যে তারা তার গোষ্ঠীকেও ধ্বংস করে দিয়েছে এবং এই চিতা তার শেষ সঙ্গী। এখন শুধু সেই বেঁচে আছে। রাকার গলায় সিজারের নাম লেখা একটি লকেট ছিল। তারপর সে নোভাকে দেখায় যে সে বইগুলো বাঁচিয়ে রেখেছে এবং বলে যে এই প্রতীকগুলোর কিছু অর্থ আছে এবং আমাদের মহান সিজারের সময়ে বানররা এগুলো পড়তে জানত। যে বানরেরা তার গোষ্ঠীর উপর আক্রমণ করেছিল তারা সিজারের নামে ধ্বংস চালিয়েছে। তখন নোয়া জিজ্ঞাসা করে যে সিজার আসলে কে। রাকা তাকে বলে সেই শয়তানরা সিজারের মূল শিক্ষাগুলো পরিবর্তন করে তার ভুল রূপ সবার সামনে তুলে ধরেছে। সিজার আমাদের মহান পূর্বপুরুষ ছিলেন। তিনি আমাদের বানর হওয়ার গুরুত্ব শিখিয়েছেন। তিনি বলেছিলেন যে বানররা একসাথে থাকলে শক্তিশালী হয়। এক বানর অন্য বানরকে মারবে না। তখন রাকা জানতে পারে যে এক মানব কন্যা নোয়ার পিছু নিয়ে সেখানে পৌঁছে গেছে, তাই রাকা নিজেও নোয়ার সাথে বেরিয়ে পড়ে। তারপর তারা রাত কাটানোর জন্য একটি জায়গায় আগুন জ্বলিয়ে বসে। তখন সেই মেয়েটিও সেখানে চলে আসে। রাকা তাকে খাওয়ার জন্য কয়েকটি আপেল দিয়ে নিজের ও নোয়ার নাম বলে। মেয়েটি চুপিসারে এসে আপেল খেতে থাকে। ঠান্ডা হওয়ার কারণে রাকা নোভাকে তার কম্বলটি মেয়েটিকে দেওয়ার জন্য বলে, কিন্তু নোয়া বলে যে কম্বলটি তার অত্যন্ত মূল্যবান। রাকা তাকে বোঝায় যে মানুষের ঠান্ডা লাগে, তাই নোয়া মেয়েটিকে তার মায়ের কম্বলটি দিয়ে দেয়। পরের দিন সকালে তারা তিনজনই তাদের পথ চলা শুরু করে। এগিয়ে গিয়ে তারা জেব্রা ও জঙ্গলের মানুষের একটি দল দেখতে পায়। তারা প্রাচীন মানবের মতো জীবনযাপন করছে। মানুষের এই দুর্দশা দেখে মেয়েটির চোখে জল আসে। নোয়া যখন মেয়েটিকে মানুষের সাথে ছেড়ে দেয় তখন রাকা তাকে সিজারের চিহ্ন সম্মিলিত একটি লকেট দিয়ে সিজারের শিক্ষার উপর চলার পরামর্শ দেয়।
ঠিক সেই সময় কমান্ডার সিলভা তার বানর সৈন্যদের নিয়ে মানুষের উপর আক্রমণ করে বসে এবং তাদেরকে বন্দি করে ফেলে। মেয়েটি তাদের থেকে বাঁচার জন্য অনেক চেষ্টা করে। তাদের অত্যাচার দেখে নোয়া মেয়েটিকে বাঁচানোর জন্য তাকে খুঁজতে থাকে। তখন মেয়েটি ঝোপের মধ্য থেকে দাঁড়িয়ে নোয়ার নাম ধরে ডাক দেয়। নোয়া কমান্ডার সিলভার আগে মেয়েটিকে ধরে ফেলে এবং রাকার সাথে সেখান থেকে পালিয়ে যায়। কমান্ডার সিলভা তাদের দেখে অবাক হয়ে যায়। একটি জায়গায় থামার পর নোয়া রাকাকে বিস্ময়ের সাথে বলে যে মেয়েটি কথা বলতে পারে। রাকা তার কথায় বিশ্বাস না করলেও মেয়েটি বলে, আমার নাম মই। রাকা এবং নোয়া তাকে এমনভাবে দেখে যেন মানুষ একটি শিম্পাঞ্জি দেখছে। মেয়েটি নোয়াকে বলে যে সে জানে তার গোষ্ঠী এখন কোথায় বন্দি আছে। সেই রাতে নোয়া কারেন্টের ছুরিটি মেরামত করে। পরের দিন সকালে মেয়েটি তাদের একটি উত্তাল নদীর ধারে নিয়ে যায় এবং একটি কাঠের তৈরি সেতু দিয়ে তাদের পার করাতে শুরু করে। কিন্তু হঠাৎ কমান্ডার সিলভা তাদের সৈন্যদের সাথে এসে তাদের সেই সেতুতেই ঘিরে ফেলে। হাতাহাতিতে মেয়েটি পানিতে পড়ে যায়, কিন্তু সে একটি জাল ধরে ফেলে। রাকা তাকে বাঁচাতে গিয়ে নিজেই নদীর স্রোতে আটকা পড়ে। সে নোয়াকে বলে একসাথে থাকলে জিতবে। ঠিক তখনই কমান্ডার সিলভা জালের দড়ি কেটে দেয় এবং রাকা নদীর উত্তাল স্রোতে ভেসে যায়। কমান্ডার সিলভা নোয়া এবং মেয়েটিকে ধরে সমুদ্রের তীরে জং ধরা একটি জাহাজে তাদের ক্যাম্পে নিয়ে যায়, যেখানে নোয়াকে বিভিন্ন গোষ্ঠী থেকে আনা বানরদের সাথে রাখা হয়। বানররা পরমাণু হামলা থেকে বাঁচার জন্য মানুষের তৈরি বাংকারের দরজায় বারুদের দস্তা লাগাচ্ছিল এবং সমুদ্রের পানি যাতে ভেতরে না আসে সেজন্য বাঁধ তৈরি করছিল। তখন নোয়া সেখানে সুনাকে দেখতে পায় এবং তার মায়ের সাথেও দেখা করে। তারা দুজন কাঁদতে কাঁদতে একে অপরকে জড়িয়ে ধরে। নোয়া এবং তার মা একে অপরকে জড়িয়ে ধরে কাঁদছিল। অন্যদিকে মেয়েটিকে একটি কক্ষে পাঠানো হয়। সেখানে সে শ্রাবণ নামে একজন পুরুষের সাথে দেখা করে, যিনি কারেন্টের ছড়ি তৈরি করেছিলেন এবং পক্সিমাস নামে একজন নেতাকে ইতিহাসের বই পড়ে শোনাতেন। সেই বইগুলো থেকেই তারা মানুষের মহান কাজগুলি সম্পর্কে জানতে পারে। পক্সিমাস সবার সামনে এসে সিজারের শিক্ষার কথা উল্লেখ করে বাংকারের দরজা খুলতে চেষ্টা করে, কিন্তু দরজা নড়ে না। এরপর মেয়েটি স্ট্রাবনকে বলে যদি পক্সিমাস বাংকারের দরজা খুলতে পারে তাহলে সে মানুষের সমস্ত প্রযুক্তি এবং অস্ত্র পেয়ে যাবে এবং বেঁচে থাকা মানুষদেরকেও ধ্বংস করে তাদের সাম্রাজ্য স্থাপন করতে পারবে। স্ট্রাবন রেগে গিয়ে বলে যে এখন এই সব পৃথিবী বানরদের এবং তারা ইতিমধ্যেই তাদের সাম্রাজ্য গড়ে তুলেছে। তারপর সে মেয়েটিকে তৈরি হতে বলে। পরে পক্সিমাস নোভা এবং মেয়েটিকে খাবারের জন্য ডাকে এবং সেখানে তারা অনায়ের সাথে দেখা করে। পক্সিমাস নোভাকে বোঝায় যে বাংকারের প্রযুক্তি পেলে সে ইভলিউশনকে তার জীবনে ধরে রাখতে পারবে এবং মানুষের মতো হাওয়া, পানি এবং জমিনে দ্রুত চলতে ও উঠতে পারবে। সে নোভাকে বোঝায় যে পৃথিবীর মানুষের চেয়ে বুদ্ধিমান আর কেউই ছিল না, কারণ নোভার ধারণা ছিল যে মানুষ সবসময় বোকা। তারপর মই নোয়াকে একটি গোপন কথা বলে যে নোয়ার সাথে দেখা করার আগে সে মানুষের সাথে ছিল, যা শুনে নোয়া অবাক হয়, কারণ সে ভেবেছিল মই কখনো মানুষের বসতিতে থাকেনি এবং সে এই কথা নোয়ার কাছে লুকিয়ে রেখেছিল। পক্সিমাস মইকে বলে যে সে জানে যে মই বাংকারে যাওয়ার জন্যই এসেছে এবং তার পরিকল্পনা জানতে চায়, কিন্তু মই তাকে কিছুই বলে না। পরে পক্সিমাস নোয়াকে বলে যে সে খুব বুদ্ধিমান একটি বানর, কারণ সে নিজে থেকেই কারেন্টের ছড়িটি মেরামত করেছে। সে নোয়াকে বলে মানুষ বিশ্বাস করার মতো নয়, কারণ তারা বানরদের আবারও খাঁচায় বন্দি করার চেষ্টা করছে, কিন্তু বাংকারের ভিতরের প্রযুক্তি দিয়ে সে সবাইকে শেষ করে বানরদের একটি অখণ্ড সাম্রাজ্য স্থাপন করবে। নোয়া বাইরে এসে সান ইগলকে বলে যে সে পক্সিমাসের কারাগার থেকে তার গোষ্ঠীকে মুক্ত করতে পারবে না। একথা বলে সে দুঃখিত হয়ে পড়ে। তখন সে সিজারের চিহ্ন দেখে এবং তার মধ্যে আবার চেষ্টা করার অনুভূতি জাগ্রত হয়। সান ইগল নোয়ার মনের কথা বুঝতে পেরে নিজে থেকেই তার হাতে এসে বসে পড়ে। নোয়ার মা তাকে দেখে গর্বিত হয়। রাতে নোয়া মইর কাছে যায় এবং সে বলে যে মই তার কাছে সবসময় মিথ্যে বলেছে, কিন্তু এখন সে শুধু জানতে চায় যে মই বাংকারে থেকে কি চায়। মই তাকে বলে যে একটি বই চাই এবং যা দিয়ে মানুষের কথা বলার ক্ষমতা ফিরে পেতে পারে, কারণ প্রাচীন সময়ে বানররা কথা বলতে পারতো না, ঠিক আজকের ইকোর মতো। মই আরও বলে যে মানুষের তৈরি একটি ভাইরাস বানরদের বুদ্ধিমান করেছে, কিন্তু সেই ভাইরাসের কারণেই মানুষের অস্তিত্ব মুছে গেছে। মই স্বীকার করে সে জানে বাংকারে কিভাবে যেতে হয়। তারপর নোয়া সানা এবং অনাকে পাহাড়ে চড়ার জন্য রাজি করায়, কিন্তু অনা ভয়ে অস্বীকার করে। তবে পরে সে নিজে থেকেই তাদের কাছে আসে। মই প্রথমে পানি আটকানোর বেড়ার নিচে বারুদ বিছিয়ে দেয়, কিন্তু স্ট্রাবেন সেখানে এসে পৌঁছায় এবং মইর বোঝানো সত্ত্বেও সে রাজি হয় না এবং পক্সিমাসকে জানাতে যায়। মই স্ট্রাবেনকে গলা টিপে তখনই মেরে ফেলে এবং নোভা তার দেহটি সমুদ্রে ফেলে দেয়।
তারপর নোভা মুইকে তার পিঠে নিয়ে পাহাড়ের পিছনে চলে যায় এবং বাংকারে উঠে যায়। বাংকারের ভিতরে বাতাসের প্রবেশের জন্য 3টি বড় অ্যাডজাস্ট ফ্যান ছিল, কিন্তু সময়ের সাথে সাথে ফ্যানগুলো নষ্ট হয়ে গিয়েছিল। তারা মশাল জ্বালিয়ে বাংকারের ভিতরে প্রবেশ করে। মই সেখানে বাংকারের পাওয়ার চালু করে এবং বইটি খুঁজতে থাকে। মই সেখানে অস্ত্র ও তার বইটি খুঁজে পায়, যা আসলে স্যাটেলাইট সিস্টেম চালু করার চাবি ছিল। এদিকে নোয়া একটি পুরনো ফটো সম্বলিত বই পায়, যেখানে মানুষ তার প্রজাতির বানরদের খাঁচায় বন্দি করে রেখেছিল। নোয়া ভেবেছিল যে প্রাচীন সময়ে মানুষ এবং বানর একসাথে কাজ করত, বাস করত। এখন তাদের তিনজনেরই মইয়ের উপর সন্দেহ হতে শুরু করে। এরপর মই বাংকারের দরজা খুলে দেয় এবং প্রক্সিমাস তাদের লোকজন নিয়ে নোয়ার গোষ্ঠীর সদস্যকে ভিতরে ঢুকায় এবং সানাকে বন্দি করে ফেলে এবং জিজ্ঞাসা করা যে মই বাংকারের ভিতর তার বিরুদ্ধে কী পরিকল্পনা করেছে। নোয়া কোনো উত্তর না দিলে প্রক্সিমাস লাইটনিংকে সানাকে মারার আদেশ দেয়। লাইটনিং সানার গলা কাটার আগেই মই তাকে গুলি করে মেরে ফেলে। গুলির শব্দে সব বানর ভয় পেয়ে যায় এবং প্রক্সিমাস মইয়ের কাছে আরও অস্ত্রের বিষয়ে জানতে চায় এবং বিনিময়ে তাকে যেতে দেওয়ার প্রস্তাব করে। মই পানির বাঁধটি বারুদ দিয়ে উড়িয়ে দেয়, যার ফলে পানি বাংকারের ভিতর ঢুকতে শুরু করে এবং সব বানর বাঁচার জন্য ভিতরে চলে আসে। নোয়া তার গোষ্ঠীকে উপরে উঠতে বলে। এরপর কমান্ডার সিলভা নোয়ার সামনে এসে তার সাথে লড়াই শুরু করে, কিন্তু নোয়া বুদ্ধিমত্তার সাথে তাকে পাইপের মধ্যে আটকে রাখতে সক্ষম হয়, ফলে কমান্ডার সিলভা পানিতে ডুবিয়ে মারা যায়। সিলভার মৃত্যুর পর নোয়া সেই জায়গা থেকে বেরিয়ে আসে যেখান থেকে সে বাংকারে প্রবেশ করেছিল এবং তার পুরো গোষ্ঠী বেঁচে যায়। তখন প্রক্সিমাস নোয়ার উপর হামলা করে এবং তাকে প্রায় মেরে ফেলে এবং তার কাছে আত্মসমর্পণ করতে বলে। নোয়া তার সমস্ত শক্তি সংগ্রহ করে তার গোষ্ঠীর ঈগল গান গাওয়া শুরু করে এবং গোষ্ঠীর অন্যান্য সদস্যরাও তার সাথে গান গাওয়া শুরু করে, যার ফলে তাদের ঈগলগুলো প্রক্সিমাসের উপর আক্রমণ করে এবং পাহাড় থেকে নিচে ফেলে দেয় এবং তার অবসান ঘটায়। তারপর সান ঈগল নোয়ার হাতে ফিরে আসে এবং তারা সবাই তাদের বসতিতে ফিরে এসে ঘরগুলো পুনর্নির্মাণ করতে শুরু করে। নোয়া তার বাবার মতোই ঘোষলা তৈরি করে, আর তখনই মই তার কাছে আসে। মই নোয়াকে বলে যে মানুষকে তাদের অধিকার ও স্থান ফিরিয়ে দিতে হবে। নোয়া তাকে জানায় যদি সব জায়গায় মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয় তাহলে বানররা কী করবে, আবারও নীরব হয়ে যাবে? কারণ রাকা এবং সিজার চেয়েছিলেন যে বানর এবং মানুষ একসাথে থাকুক। নোয়ার কথা শুনে মই আবেগপ্রবণ হয়ে পড়ে এবং নোয়াকে হত্যা করার চিন্তা থেকে বের হয়ে আসে, কারণ সে মনে করে নোয়া খুবই বুদ্ধিমান এবং যদি সে বেঁচে থাকে তাহলে বানরদের সাম্রাজ্যকে ধ্বংস হতে দেবে না। তারপর নোয়া সিজারের চিহ্নযুক্ত লকেটটি মইকে দিয়ে বলে এটি খুবই বিশেষ। মই লকেটটি নিয়ে চলে যায় এবং সরাসরি একটি স্যাটেলাইট স্টেশন বেসে পৌঁছায়, যেখানে আগে থেকেই মানুষ ছিল। সে তাদের কাছে স্যাটেলাইট ডিস্ক অ্যাক্টিভেশন কি দেয়। তারা কিটি তাদের সিস্টেমে লাগিয়ে সিগন্যাল পাঠানোর জন্য বিশাল ডিস্কটি অ্যাক্টিভেট করে, যার ফলে তারা বেঁচে থাকা অন্যান্য মানুষের সাথে যোগাযোগ করতে সক্ষম হয়, কারণ তারা জানতো যে মানুষের অধিকার ফিরে পেতে হলে মানুষকে প্রথমে একত্রিত হতে হবে। এদিকে নোয়া সানাকে দূরবীন দিয়ে আকাশে অদেখা জিনিস দেখায় এবং মুভিটি এখানেই শেষ হয়।